হ্যালো স্টুডেন্টস, এবার আমি এই চ্যাপ্টারের সবথেকে গুরুত্বপূর্ণ যে অংশ তার দিকে এগোচ্ছি। দেখো, আমরা এরপর যেটা শিখব সেটা হচ্ছে রাসায়নিক বন্ধন, অর্থাৎ আয়নীয় বন্ধন এবং সমযোজী বন্ধনের ব্যাপারে। এটাই তোমাদের সিলেবাসের অন্তর্গত। আমি এখন যেটা কভার করব সেটা হচ্ছে যোজ্যতা ও রাসায়নিক বন্ধন। দেখো, তোমাদের পাঠ্য বইয়ে যেভাবে ব্যাপারটাকে ব্যাখ্যা করা আছে, আমি পাঠ্য বইটা ব্যাখ্যা করব অবশ্যই, কিন্তু তার আগে আমি একটু আলাদা অ্যাপ্রোচে আমি জিনিসটাকে বোঝাবার চেষ্টা করছি, আয়নীয় বন্ধনটা স্পেশালি। এবং আয়নীয় বন্ধন শেখার পরে আমি সমযোজী বন্ধনের দিকে যাব। আমি যেভাবে পড়াচ্ছি সেই পড়াটা যদি তুমি রপ্ত করতে পারো, তাহলে কিন্তু তোমাদের আয়নীয় বন্ধন এবং রাসায়নিক বন্ধন সম্পর্কে আর কোনো প্রশ্ন থাকবে না। আয়নীয় বন্ধন এবং রাসায়নিক বন্ধন তোমাদের পক্ষে বোঝা অনেক সহজ হয়ে যাবে। দেখো, আমি প্রথমে একটা সংজ্ঞায় আসছি, সেটা হচ্ছে যোজক কক্ষের ইলেকট্রন কাকে বলে। আমি বলেছি, দেখো, কোনো মৌলের সর্ববহিস্থ কক্ষে যতগুলি ইলেকট্রন থাকে তাকে ওই মৌলের যোজক কক্ষের ইলেকট্রন বলে বা ভ্যালেন্স শেল ইলেকট্রন বলে। দেখো, তোমাদেরও যেভাবে মনে রাখতে হবে, আমি পরমাণু ক্রমাঙ্ক 1 থেকে 20 যে সমস্ত পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট মৌল আছে তাদের কথা উল্লেখ করেছি, এবং তাদের ইলেকট্রন বিন্যাস উল্লেখ করেছি, এবং তাদের যোজ্যতা আমি এখানে ক্যালকুলেট করে দেখিয়েছি। এবার দেখো, 1 থেকে 20-র মধ্যে প্রথম আমি যার কথা উল্লেখ করব, অর্থাৎ যার পারমাণবিক ক্রমাঙ্ক 1, অর্থাৎ অ্যাটমিক নাম্বার 1, সে হচ্ছে হাইড্রোজেন। এবং আমি দেখো প্রতিটা মৌলেরই পাশে দেখো ব্র্যাকেটে আমি কিন্তু তার চিহ্ন উল্লেখ করে দিয়েছি, এবং ইলেকট্রন বিন্যাসে আমি দেখিয়েছি যে প্রথম কক্ষে কটি ইলেকট্রন থাকবে, দ্বিতীয় কক্ষে কটি ইলেকট্রন থাকবে, বা তৃতীয় কক্ষ যদি উপস্থিত থাকে তো সেখানে কটি ইলেকট্রন থাকবে ইত্যাদি। দেখো, প্রথমে আমি যার কথা উল্লেখ করছি সেটা হচ্ছে হাইড্রোজেন, যার পরমাণু ক্রমাঙ্ক 1, অর্থাৎ নিউক্লিয়াসে একটি মাত্র প্রোটন বর্তমান। এবার আমি ওপরে সংজ্ঞাতে লিখেছি যে যোজক কক্ষে ইলেকট্রন। এবার দেখো, তোমাদেরকে আমি এর আগেই পড়িয়েছি যে নিস্তড়িত পরমাণুর ক্ষেত্রে যেহেতু প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সমান, তাই সেক্ষেত্রে অর্থাৎ নিস্তড়িত পরমাণুর ক্ষেত্রে কিন্তু পরমাণু ক্রমাঙ্ক যা, অর্থাৎ যতগুলো প্রোটন সংখ্যা ততগুলো ইলেকট্রন সংখ্যা, অতএব পরমাণু ক্রমাঙ্ক দিয়েই আমি কিন্তু তার ইলেকট্রন সংখ্যা জানতে পারি। এবার দেখো, এক্ষেত্রে পরমাণু ক্রমাঙ্ক 1 মৌল হচ্ছে হাইড্রোজেন, চিহ্ন আমি ব্র্যাকেটে লিখেছি H। ইলেকট্রন বিন্যাস, অর্থাৎ প্রথম কক্ষে একটি ইলেকট্রন বর্তমান। আমি যোজ্যতা কী করে ক্যালকুলেট করে আমি সেই সম্পর্কে আসছি, কিন্তু এখন তোমরা তালিকা থেকে যোজ্যতাটা দেখে নিতে পারো। পরমাণু ক্রমাঙ্ক 2 মৌলের নাম হচ্ছে হিলিয়াম। ইলেকট্রন বিন্যাস, অর্থাৎ প্রথম সেলে ইলেকট্রন সংখ্যা 2। পরমাণু ক্রমাঙ্ক 3 মৌলের নাম হচ্ছে লিথিয়াম। ইলেকট্রন বিন্যাস দেখো আমি 2,1 লিখেছি। এবার তোমাদের মনে প্রশ্ন এলো যে এই 2,1 কেন লিখলাম। তোমরা মাথায় রাখবে যে প্রথম কক্ষে সর্বাধিক 2টো ইলেকট্রন থাকতে পারে, এর বেশি যদি কোনো ইলেকট্রন থাকে সেটা পরের কক্ষে যাবে। আর 8টার পরবর্তী কি হয় সেটা আমি নিচে বিভিন্ন উদাহরণ আছে সেটাকে দিয়ে আমি বোঝাবো। দেখো, লিথিয়ামের ক্ষেত্রে দেখো, যেহেতু এর পরমাণু ক্রমাঙ্ক 3, তাই প্রথম কক্ষে 2টি ইলেকট্রন এবং পরবর্তী কক্ষে একটি ইলেকট্রন উপস্থিত। পরবর্তী উদাহরণ দেখো বেরিলিয়াম, তার পরমাণু ক্রমাঙ্ক 4, অর্থাৎ এর প্রথম কক্ষে 2টি ইলেকট্রন এবং দ্বিতীয় কক্ষে 2টি ইলেকট্রন বর্তমান। বোরনের ক্ষেত্রে দেখো পরমাণু ক্রমাঙ্ক 5, তাই ইলেকট্রন বিন্যাস 2,3। তার পরবর্তী মৌল কার্বনের ক্ষেত্রে প্রথম কক্ষে 2টি ইলেকট্রন এবং পরবর্তী কক্ষে অর্থাৎ দ্বিতীয় কক্ষে 4টি ইলেকট্রন বর্তমান। নাইট্রোজেনের ক্ষেত্রে দেখো আমি দেখিয়েছি ইলেকট্রন বিন্যাস 2,5। আমি এতক্ষণ যেভাবে বোঝাচ্ছি এবার আমি বললেই তোমরা বুঝতে পারবে যে আমি কী বোঝাচ্ছি। 2,5 এইটুকু বলে দেওয়া মানেই তোমরা বুঝতে পারবে যে প্রথম কক্ষে 2টি ইলেকট্রন, দ্বিতীয় কক্ষে 5টি ইলেকট্রন। অক্সিজেন 2,6। ফ্লুরিন পরমাণু ক্রমাঙ্ক 9,
ইলেকট্রন বিন্যাস 2,7, নিয়ন 2,8। তোমরা মাথায় রাখবে যে এতগুলো যে আমি মৌলের কথা বললাম, এর মধ্যে হিলিয়াম এবং এই 10 পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট যে মৌল নিয়ন নিষ্ক্রিয় মৌল বলে। এবং দেখো হিলিয়াম আমি কিছুক্ষণ আগেই উল্লেখ করলাম যে প্রথম কক্ষে সর্বাধিক 2টো ইলেকট্রন থাকতে পারে, তাই হিলিয়াম কিন্তু এখানে প্রথম কক্ষে 2টি ইলেকট্রন বর্তমান, অর্থাৎ সর্বাধিক যতগুলো ইলেকট্রন অকুপাই করা সম্ভব সেটা হিলিয়ামের মধ্যে ছিল। নিয়নের ক্ষেত্রেও সে একই কথা প্রযোজ্য। নিয়নের ক্ষেত্রে দেখো সর্বস্থ কক্ষে আমি বলেছিলাম যে প্রথম কক্ষে 2টি ইলেকট্রন, পরবর্তী কক্ষে সর্বাধিক 8টা ইলেকট্রন থাকতে পারে সর্বস্থ কক্ষে। তো এখানে দেখো যেহেতু নিয়ন তার পরমাণু ক্রমাঙ্ক 10, তাই দেখো দ্বিতীয় কক্ষে যে সর্বাধিক 8টা ইলেকট্রন ধরতে পারে সেটা আমি এখানে দেখিয়েছি। পরবর্তী উদাহরণ দেখো সোডিয়াম। সোডিয়ামের ক্ষেত্রে 2,8,1, অর্থাৎ প্রথম কক্ষে 2টি, দ্বিতীয় কক্ষে 8টি এবং তৃতীয় কক্ষে 1টি ইলেকট্রন বর্তমান। পরবর্তী মৌল দেখো ম্যাগনেসিয়াম 2,8,2। পরবর্তী মৌল হচ্ছে অ্যালুমিনিয়াম 2,8,3। তার পরবর্তী দেখো সিলিকন 2,8,4। ফসফরাস দেখো 2,8,5। সালফার দেখো 2,8,6। ক্লোরিনের ক্ষেত্রে দেখো 2,8,7। আর্গন, এটা কিন্তু আবার সেই নিষ্ক্রিয় মৌল, এবং দ্যাট ইজ ইনার্ট গ্যাস এলিমেন্ট বা নিষ্ক্রিয় গ্যাসীয় মৌল বলতে পারো। আর্গনের ক্ষেত্রে দেখো 2,8,8, অর্থাৎ সর্ববহিস্থ কক্ষে কিন্তু এর 8টা ইলেকট্রন বর্তমান। পটাশিয়াম 2,8,8,1, অর্থাৎ প্রথম কক্ষে 2টি, দ্বিতীয় কক্ষে 8টি, তৃতীয় কক্ষে 8টি এবং সর্বস্থ কক্ষে 1টি ইলেকট্রন বর্তমান। ক্যালসিয়ামের ক্ষেত্রে দেখো 2,8,8,2। দেখো এবার তোমরা যোজ্যতাগুলো এখানে যেভাবে আমি সারিতে দেখিয়েছি তোমরা সে অনুযায়ী লক্ষ্য করো। এবার যোজ্যতা কী করে ক্যালকুলেট করতে হয়, গণনা করতে হয়, আমি সেই প্রসঙ্গে আসছি। দেখো এই যোজ্যতা গণনা আমি কি করে করব, আমি করব যে সর্ববহিস্থ কক্ষে উপস্থিত ইলেকট্রন দ্বারা আমরা কিন্তু যোজ্যতা গণনা করি। দেখো এখানে আমি বলেছি যে সর্ববহিস্থ কক্ষে উপস্থিত ইলেকট্রন সংখ্যা যদি 1, 2, 3 বা 4 হয়, তাহলে তাদের যোজ্যতাও হয় 1, 2, 3 বা 4। অর্থাৎ সর্ববহিস্থ কক্ষে যদি 1টি ইলেকট্রন থাকে তার যোজ্যতা হবে 1। যদি সর্ববহিস্থ কক্ষে 2টি ইলেকট্রন থাকে যোজ্যতা হবে 2। যদি সর্ববহিস্থ কক্ষে 3টি ইলেকট্রন থাকে যোজ্যতা হবে 3, এবং সর্ববহিস্থ কক্ষে যদি 4টি ইলেকট্রন থাকে যোজ্যতা হবে 4। কিন্তু তোমাদের মনে প্রশ্ন যে তাহলে 4-এর পরবর্তীগুলো কী হবে? এক্ষেত্রে দেখো যদি 4কে অতিক্রম করে, আমি একটা উদাহরণ দেখি যে দেখো 5, 6, 7। 5, 6, 7টা দেখো, আমি 8-এর ব্যাপারে আসছি। দেখো 5 যখন সর্বস্থ কক্ষে ইলেকট্রন সংখ্যা হবে তখন আমাদের 8 থেকে সেই সংখ্যাটাকে বিয়োগ করতে হবে, তখন তার যোজ্যতা দাঁড়াবে 8 - 5 = 3। অর্থাৎ কোনো মৌলের সর্বস্থ কক্ষে যদি 5টি ইলেকট্রন থাকে তার ভ্যালেন্সি কিন্তু হবে 8 - 5 = 3। সিমিলারলি যদি সর্বস্থ কক্ষে 6টি ইলেকট্রন থাকে তাহলে যোজ্যতা হবে 8 - 6 = 2। যদি সর্বস্থ কক্ষে 7টি ইলেকট্রন থাকে, যেরকম তুমি ক্লোরিন পরমাণুর ক্ষেত্রে দেখেছো, সেক্ষেত্রে আমাদের যোজ্যতা হবে 8 - 7 = 1। এবার যদি সর্ববহিস্থ কক্ষে 8টি ইলেকট্রন থাকে তাহলে কোনো মৌলের ইলেকট্রন ছাড়া বা ইলেকট্রন গ্রহণ করার কোনো প্রবণতা থাকবে না এবং এর যোজ্যতা হবে 0। এবার দেখো আমি ওপরে লিখেছি, দেখো যে সর্বস্থ কক্ষে যদি 1টি, 2টি বা 3টি, 4টি ইলেকট্রন থাকে তাদের যোজ্যতা যথাক্রমে 1, 2, 3 বা 4 হবে। কিন্তু মাথায় রাখবে হিলিয়ামের ক্ষেত্রে তার পরমাণু ক্রমাঙ্ক আমি কত দেখেছি? হিলিয়ামের ক্ষেত্রে আমি পরমাণু ক্রমাঙ্ক দেখেছি 2, এবং হিলিয়ামের ক্ষেত্রে কিন্তু একটি মাত্রই কক্ষ বর্তমান। তাহলে আমি বলেছি যে প্রথম কক্ষে সর্বাধিক 2টো ইলেকট্রন উপস্থিত থাকতে পারে, এবং হিলিয়ামের ক্ষেত্রে দেখো সর্বস্থ কক্ষ এবং ওটাই প্রথম কক্ষ, সেখানে যে ম্যাক্সিমাম ইলেকট্রন ওখানে অকুপাই করতে পারে 2টি সেখানে রয়েছে, তাই এর যোজ্যতা কিন্তু 0। দেখো আমি এবার আয়নীয় যৌগ গঠন সম্পর্কে আলোচনায় আসছি। তার আগে আমাদের যেটা জানতে হবে আয়ন কাকে বলে। দেখো আমি লিখেছি যে আয়ন হচ্ছে আধানযুক্ত কণা। এবার এই আধানযুক্ত কণা দু রকমের হতে পারে, একটা ধনাত্মক আধানযুক্ত হতে পারে যাকে আমরা ক্যাটায়ন বলি, এবং হতে পারে আরেকটি হতে পারে ঋণাত্মক আধানযুক্ত যেটাকে আমি অ্যানায়ন বলি। দেখো এক্ষেত্রে
আমি মনে করছি এক্স হচ্ছে একটি নিস্তড়িত পরমাণু। তাহলে এই নিস্তড়িত পরমাণু যদি একটি ইলেকট্রন ত্যাগ করে তাহলেও এক্স প্লাস তৈরি করে, তাহলে এটা একটি ধনাত্মক আধানযুক্ত, তাহলে এটাকে আমরা বলবো ক্যাটায়ন। দেখো সবসময় যে একটি ইলেকট্রন ত্যাগ করবে এইরকম নয়, দুটি ইলেকট্রনও ত্যাগ করতে পারে, সেক্ষেত্রে এক্স টু প্লাস তৈরি করবে। তিনটি ইলেকট্রনও ত্যাগ করতে পারে, সেক্ষেত্রে এক্স থ্রি প্লাস করবে, ইত্যাদি। আমি আরেকটি উদাহরণ দেখিয়েছি নিচে, সেটা হচ্ছে অ্যানায়নের ক্ষেত্রে কী হয়। যখন একটা নিস্তড়িত পরমাণু সে একটি ইলেকট্রন গ্রহণ করে বা অ্যাকসেপ্ট করে, তখন সে কিন্তু অ্যানায়নে পরিণত হয়। আমি দেখো দেখিয়েছি এক্স প্লাস ই এক্স মাইনাস তৈরি করেছে, অর্থাৎ এক্স একটি নিস্তড়িত পরমাণু একটি ইলেকট্রন গ্রহণ করে এক্স মাইনাস আয়ন তৈরি করেছে, দ্যাট ইজ অ্যানায়ন তৈরি করেছে। উদাহরণের সাপেক্ষে সোডিয়াম ক্লোরাইড। দেখো এখানে দেখো সোডিয়াম পরমাণু আমি কিছুক্ষণ আগেই দেখিয়েছি যে তার ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2,8,1, অর্থাৎ প্রথম কক্ষে দুটি ইলেকট্রন, দ্বিতীয় কক্ষে 8টি ইলেকট্রন এবং তৃতীয় কক্ষে একটি ইলেকট্রন আছে। তাহলে সে যদি একটি ইলেকট্রন ত্যাগ করে তাহলে সে Na প্লাস ক্যাটায়ন তৈরি করবে। তাহলে এই যে Na প্লাস ক্যাটায়নটি তৈরি করলো, তাহলে এই অবস্থায় ওর ইলেকট্রনিক কনফিগারেশন বা ইলেকট্রন বিন্যাস কত? সর্বস্থ কক্ষ থেকে ত্যাগ করেছে, তাহলে Na প্লাস আয়নের বা Na প্লাস ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2,8। তোমরা দেখো যে এটা হচ্ছে নিয়নের মতো ইলেকট্রনিক কনফিগারেশন কিন্তু পেয়ে গেছে। তাহলে নিয়ন কি? একটি নিষ্ক্রিয় গ্যাস, এবং মাথায় রাখবে কোনো মৌল সবসময় চায় যে তার ইলেকট্রন বিন্যাস নিকটতম নিষ্ক্রিয় মৌলের মতো যাতে হয়, কারণ সেটা হচ্ছে সবথেকে সুস্থিত ইলেকট্রন বিন্যাস। তাহলে সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করে Na প্লাস ক্যাটায়ন তৈরি করে। অন্যদিকে দেখো ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে Cl মাইনাস আয়নে বা অ্যানায়নে পরিণত হয়। আমি সেটা দেখো দেখিয়েছি। সোডিয়ামের ক্ষেত্রে আগে দেখে নাও। সোডিয়ামের ক্ষেত্রে দেখো আমি দেখিয়েছি যে নিউক্লিয়াসে 11টি প্রোটন আছে, তাহলে বিভিন্ন কক্ষে টোটাল 11টি ইলেকট্রন থাকবে। তো সেক্ষেত্রে দেখো প্রথম কক্ষে দুটি দেখিয়েছি, পরবর্তী কক্ষে 8টি দেখিয়েছি, এবং তৃতীয় কক্ষে দ্যাট ইজ সর্ববহিস্থ কক্ষে বা আউটার মোস্ট সেলে একটি ইলেকট্রন দেখিয়েছি। ক্লোরিনের ক্ষেত্রে দেখো পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে ক্লোরিনের 17। তাহলে দেখো নিউক্লিয়াসে 17টি প্রোটন আছে, তাহলে বিভিন্ন কক্ষে আবর্তনরত ইলেকট্রন সংখ্যা টোটাল কিন্তু 17 হবে। তাহলে দেখো প্রথম কক্ষে দুটি, পরবর্তী কক্ষে 8টি এবং সর্ববহিস্থ কক্ষে 7টি ইলেকট্রন আছে। তাহলে তোমরা একটা জিনিস বোঝার চেষ্টা করো, তাহলে 7টি ইলেকট্রন যদি থাকে তাহলে ক্লোরিন কি চাইবে? যে আর একটি ইলেকট্রন গ্রহণ করে সে নিকটতম নিষ্ক্রিয় মৌলের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করতে চাইবে। ওর নিকটতম নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস কি? সেটা আর্গনের। তার কি আছে? 18টা ইলেকট্রন আছে, অর্থাৎ 2,8,8। তাহলে ক্লোরিন যদি একটি ইলেকট্রন গ্রহণ করতে পারে তার কিন্তু ইলেকট্রন বিন্যাস দাঁড়াবে 2,8,8। তাহলে এই যে সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করে, এই ত্যাগ করা ইলেকট্রনটি কিন্তু ক্লোরিন তার সর্ববহিস্থ কক্ষে এই ইলেকট্রনটি গ্রহণ করে, এবং সিএল পরমাণু একটি ইলেকট্রন গ্রহণ করে Cl মাইনাসে পরিণত হয় বা ক্লোরাইড আয়নে পরিণত হয়। আমি দেখো দেখিয়েছি সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করে Na প্লাস এবং Cl একটি ইলেকট্রন গ্রহণ করে Cl মাইনাসে পরিণত হচ্ছে। এবার দেখো আমরা এর আগেই জেনেছি যে সমতড়িৎ কী করে বলো তো? সম আধানযুক্ত তড়িৎ একে অপরকে বিকর্ষণ করে, কিন্তু বিপরীত আধানযুক্ত কণা কিন্তু একে অপরকে আকর্ষণ করে। তাহলে দেখো এখানে দেখো Na প্লাস এবং Cl মাইনাস এটা হচ্ছে বিপরীত আধানযুক্ত, তাহলে কিন্তু এরা স্থির তড়িৎ আকর্ষণ বল দ্বারা বা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশান দ্বারা কিন্তু এরা আবদ্ধ হয়ে যৌগ গঠন করবে, এবং এই ধরনের যে যৌগ, এক্ষেত্রে সোডিয়াম ক্লোরাইড গঠিত হলো, এরা হচ্ছে আয়নীয় যৌগ বা তড়িৎযোজী যৌগ। তাহলে আশা করি তোমরা তড়িৎযোজী যৌগ বা আয়নীয় যৌগ কী করে গঠন হয় সেটা আমরা জানতে পারলাম। তো এখানে কিন্তু ক্যাটায়ন এবং অ্যানায়ন ফর্মেশনের মাধ্যমে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে তড়িৎযোজী যৌগ তৈরি হচ্ছে। এর পরবর্তী অংশে আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে
কী করে সংকেত লিখতে হয় বিভিন্ন যৌগের এবং আয়নীয় যৌগের সংকেত কী করে লিখতে হয় আমি সেটা দিয়েই শুরু করব। এবং তোমরা কিন্তু কী করে কোনো আয়নীয় যৌগের সংকেত লিখতে হয় তোমরা শিখে যাবে। আমি যেই পদ্ধতি অবলম্বন করে শেখাচ্ছি তোমরা সেই পদ্ধতি অবলম্বন করো, তোমাদেরকে যেই সংকেতই লিখতে দিক না কেন তোমরা অবশ্যই লিখে আসতে পারবে। তো আমার ভিডিওটি যদি তোমাদের পছন্দ হয় তোমরা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পরবর্তী ভিডিও খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও তোমাদের হতে চলেছে। তাতে কিন্তু আমি যৌগের সংকেত লেখা সেটা আমি তোমাদের শেখাবো। অতএব পরবর্তী ভিডিও তোমরা চোখ রেখো।